সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটালাপ ২০২৬-এর এই ঘন্টার আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আলাপের এই বিশেষ আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন এবং আমার এই ঘন্টার অতিথি জনাব তাসনিম খলিল, নেত্র নিউজের প্রধান সম্পাদক। তাসনিম ভাই, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে ভোটালাপ ২০২৬-এ। আপনি এখন দুপুর ১টা বাজে, ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। কোনো কেন্দ্রে ঘোরা হয়েছে কি এর মধ্যে? হ্যাঁ, ৩টা কেন্দ্রে আমি ঘুরেছি। ঢাকা ১৮-তে ২টা আর ১৭-তে ১টা। কেমন দেখলেন পরিবেশ? খুবই ভালো। আমি ভোটারদের সাথেও আলাপ করেছি, পোলিং এজেন্টদের সাথেও কথা বলেছি, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবার সাথেই আলাপ করেছি। এখন পর্যন্ত বেশ ভালো, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এক ধরনের শঙ্কা ছিল নিরাপত্তা নিয়ে। সেই অনুযায়ী বিবেচনা করলে সকাল থেকে আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা চোখেই পড়েনি আমাদের। কিন্তু মানুষের ভিড় সেই সকাল ৭:৩০টায় আমি টেলিভিশনগুলোতে লাইভ দেখছিলাম, বেশ মানুষ জড়ো হয়েছে। মানে শেষ পর্যন্ত কি ভোটটাকে উৎসব করা গেল? আশা করছি এখন পর্যন্ত ভোট তো এখনো শেষ হয়নি। এটা হয়তো ৪টার পরে, ৪:৩০ পর্যন্ত। সাড়ে ৪টার পরে আমরা বুঝতে পারবো যে আসলে ভোটটা কেমন হলো। তো আমি এখনই আগে থেকেই মন্তব্য করতে চাই না। আর আরেকটা জিনিস হলো যে আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরের নির্বাচনী পরিস্থিতি দেখে সারা বাংলাদেশকে বিচার করাটা সম্ভবত একটু সমস্যাজনক। তো আমরা আগে দেখতে হবে যে সারা বাংলাদেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ভোট গ্রহণ কেমন হয়েছে, নির্বাচন কেমন হয়েছে। হেভিওয়েট প্রার্থীরা ভোট দিয়েছেন মোটামুটি সবাই। একটা কমন প্যাটার্ন আমি খেয়াল করলাম তাদের মন্তব্যের মধ্যে, যে সবাই মোটামুটি বলছেন যে জনরায় মেনে নেবেন। জামাত ইসলামের দুই শীর্ষ নেতা, সেক্রেটারি জেনারেল এবং আমির, দুজনই বলেছেন যে জনরায় যাই হোক তারা মেনে নেবেন এবং অন্যদেরকেও মানতে হবে। নাহিদ ইসলাম একই কথা বলেছেন, তারেক রহমানও মোটামুটি একই প্যাটার্নের কথা বলেছেন। এইটা কি এক ধরনের একটা ডিফারেন্স দেখেন? মানে অন্যান্য ভোটের সময় আমরা গত ৩ নির্বাচন বাদ দিলে আগেও তো ভোটের শুরু থেকেই এক ধরনের সমালোচনা ছিল, কারচুপির অভিযোগ পেতাম। কিন্তু এইটা কি একটু ডিফারেন্ট প্যাটার্ন মনে হয় আপনার কাছে? না, আমরা যে কিছুটা কারচুপির চেষ্টা গত রাতেই দেখি নাই তা কিন্তু না। মানে ফেসবুকে অনেকগুলো ভিডিও এসেছে, বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি আমরা। সিলমারা ব্যালটের অসংখ্য ছবি দেখেছি। হ্যাঁ, এটা এসেছে। আবার কোনটা ফেক আর কোনটা রিয়েল এটাও বোঝাটা একটু বোঝা কষ্টকর, দুষ্কর হয়ে গেছে। দুষ্কর। না, আমার কাছে মনে হয় যে এই যে কালচারটা, যে একটা ভালো নির্বাচন হলে সেটার রেজাল্টটা মেনে নেওয়াটা, এই কালচারটা আমাদের এখানে প্রতিষ্ঠিত করা দরকার। তো নেতারা যেটা বলছেন যে জনরায় মানুষের ভোট যদি ঠিকমতো মানুষ দিতে পারে এবং সেই ভোট যদি ঠিকমতো কাউন্ট করা হয়, তাহলে এই রায় মেনে নিতেই হবে। আর এখানে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কাগজে কলমে নিরপেক্ষ। নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট। তো ওই হিসাব করলে এই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনটা হচ্ছে, এটা সবারই মেনে নেওয়ারই কথা। এখন কী হবে সেটা আমরা ফলাফল আসলে বুঝতে পারবো। আচ্ছা, আপনি বললেন যদি ঠিকমতো কাউন্ট হয়। আমি গত ১.৫-২ সপ্তাহে যত বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, সবাই একটা কথা বলছিলেন যে শুধু ভোট দেওয়াটা বিষয় না, ভোট কাউন্টিংটাও বিষয়। এই সংখ্যাটা কেন তৈরি হচ্ছে? কারণ বাংলাদেশে আমরা হিস্টোরিক্যালি যেটা দেখেছি যে মূলত ভোটটা চুরি করা হয় বা কারচুপি যেটাকে আমরা বলি, সেটা কারচুপি করা হয় ভোট কাউন্টের সময়। বিশেষ করে নির্বাচনী ধরেন একটা ভোট কেন্দ্রে গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেটা যখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যায়, ওইখানে নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়, এইখানে ওইখানে দুই একটা। সো সেটা কারণে রেজাল্ট একেবারেই পাল্টে যেতে পারে। তো এই জন্য নির্বাচনে ভোট গণনার প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে প্রার্থীদের পোলিং এজেন্ট যারা থাকেন তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ভোটটাকে শুধু ভোট পেলে হবে না, ভোটটাকে রক্ষা করতে হবে। কিন্তু ধরেন এইবার যেইভাবে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া সাজানো হয়েছে, প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের এক ধরনের সতর্কতা আছে। যদিও নির্বাচন কমিশনকে নিয়ে অনেক সমালোচনাও আছে। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই খুব সতর্ক নজর রাখছে সামগ্রিক প্রক্রিয়ার উপর। তার মধ্যে কি সেই ধরনের কারচুপি সম্ভব হবে ভোট গণনায়? আশা করছি হবে না। শুধু রাজনৈতিক দল না, প্রশাসনের মধ্যেও তো একটা কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকে, সেটারও একটা আমাদেরকে হিসাবে রাখতে হবে। আর মিডিয়ার ভূমিকাটা
খুবই গুরুত্বপূর্ণ। একটা আশঙ্কাজনক জিনিস হলো যে গত রাত থেকে আমি দেখছি যে মিডিয়াকে আক্রমণ করে হুম। অনেক ধরনের বক্তব্য আসছে। মিডিয়া ফেসিবাদী, মিডিয়া এই, মিডিয়া দালাল, মিডিয়া সেই। আহ, কিছু প্রিটেন্ড জার্নালিস্ট বলতেছে তারা সাংবাদিকতাই করবে না, এত খারাপ অবস্থা। আম, তো ভোট গ্রহণটা ঠিকমতো হচ্ছে কিনা, নির্বাচনটা ঠিকমতো হচ্ছে কিনা, এটার জন্য কিন্তু ওয়াচডগের ভূমিকা মিডিয়াকেই পালন করতে হয়। আগে থেকেই যারা মিডিয়াকে এইভাবে আক্রমণ করছে, আমি মনে করি যে তাদের নিয়ত ভালো না। মানে তাদের নিয়ত খারাপ হলে মিডিয়ার কনসিকোয়েন্স কি হতে পারে বলে শঙ্কা করেন? না, আমরা তো কয়েকদিন আগে দেখলাম না যে ২টা বড় পত্রিকার অফিস একেবারে পুড়িয়ে প্রথম দেওয়া আলো হলো। ডেইলি স্টার। প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো এবং সাংবাদিকদের উপর আক্রমণ করা হলো। তো এইবার যেমন আমরা নিজেও একটা ইলেকশন প্রজেক্ট করতেছি নেত্র নিউজে। আমরা আজকে সন্ধ্যা ৭টা থেকে আমরা লাইভ ব্রডকাস্ট করব। সাথে আবার আমাদের ওয়েবসাইটের রেজাল্টস আপডেটেড হবে কেন্দ্র ভিত্তিক যেগুলো ফলাফল সেগুলো নিয়ে। তো আমরা তো চেষ্টা করি একটা ওয়াচডগ ভূমিকা পালন করতে, এবং আমাদের সাথে সারা বাংলাদেশে প্রায় ৪০০-র মতো সাংবাদিক অলরেডি কাজ করছেন। তো এদের বেশিরভাগেরই কিন্তু একটা নিরাপত্তাজনিত শঙ্কা আছে, এবং প্রতিবারই আমাদের মিটিং যখন হয়, ইন পার্সন বা অনলাইনে মিটিং হয়, এই কথাটা ঘুরে ফিরে আসে যে আমরা সাংবাদিক হিসাবে আমরা আক্রমণের সম্মুখীন হব কিনা, আমরা আমাদের কাজটা, আমরা আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবো কিনা। সাংবাদিকের কাজটা হলো ভোট কারচুপি হচ্ছে কিনা এটার সাথে সাথে অ্যালার্ট করা, জনগণকে জানানো। যারা ভোট কারচুপি করতে চায় তাদের তো এটা পছন্দ হওয়ার কথা না, এবং এই জন্য আমি দেখছি যে, এই জন্যই বললাম যে এটা খুব আশঙ্কাজনক যে মানে সংঘবদ্ধভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং এটাতে কিছু সাংবাদিকও জড়িত। 14, 18, 24-এর নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানান রকম সমালোচনা বিতর্ক আছে। গণমাধ্যমকে অনেকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করেন। কিন্তু যেই সব গ্রাউন্ডে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেটা অন্যতম কারণ এইটাও। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের ম্যান্ডেট নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া একটি নির্বাচনেও কেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করতে হচ্ছে? না, গণমাধ্যমের স্বাধীনতা সবসময় আমরা বারে বারেই ফেরত যাই সরকার কি করতেছে। সরকারের একটা নেগেটিভ, মানে সে সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, এটা একটা নেগেটিভ রাইট, নেগেটিভ ফ্রিডম। কিন্তু এইখানে যদি মব বানানো হয়, এইখানে যদি ফেসবুকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়, এইটার সরাসরি দায়িত্ব সরকারের উপর না, এটা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতা যারা আছেন তাদের কাছ থেকেই যদি আমরা এই ধরনের বক্তব্য পাই, এখানে আমরা সরকারকে কী বলবো? সরকার গিয়ে এদের মুখ বন্ধ করে দেবে? সো আমি বারে বারে মানে এটা আমি আবার বলি, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটা ম্যান্ডেটবিহীন সরকার। সকল দলের ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এই সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করছে। হ্যাঁ, এইখানে পক্ষ কিন্তু অনেকগুলো, রাইট? রাজনৈতিক দলগুলো একটা পক্ষ, সরকার একটা পক্ষ, সাংবাদিকরা বা মিডিয়া আরেকটা পক্ষ। তো আমরা একটা আইডিয়াল ইলেকশন কাভারেজ যদি চাই, শুধু সরকারের দিকে তাকায় থাকলে তো হবে না। আমাদের অবশ্যই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। সরকারকে আপনি ম্যান্ডেটহীন বলছেন, কিন্তু সরকার তো বলছিল দে হ্যাভ ফুল ম্যান্ডেট টু ডু এনিথিং। সেই সেই গর্বটা যখন সরকার করে, সরকারের উপরে কি আপনি কোনো রকমই দায়ী দেবেন না? মানে রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে দায় আছে। আপনি যেটা বলছিলেন মব এবং আক্রমণ করে বক্তব্য দেওয়া। সরকারের ম্যান্ডেট যেটা সরকার দাবি করে তারা আছে, সেটা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত। ঠিক আছে, তাদের সরকারের ম্যান্ডেটটা কোনো জনগণ ভোট দিয়ে দেয় না। পলিটিক্যাল পার্টিগুলা একমত হয়েছে যে হ্যাঁ, এই সরকার দায়িত্ব নিবে, এই সরকারের শাসন আমরা মেনে নিলাম। এটা কিন্তু রাজনৈতিক দলগুলার কনসেন্ট, জনগণের সরাসরি কনসেন্টে এই সরকার মানে এক ধরনের পলিটিক্যাল কনসেনসাস। একটা পলিটিক্যাল কনসেনসাসের অংশ হিসাবে আসছে। সেখানে কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দলগুলার দায়িত্ব এসব ক্ষেত্রে আরও অনেক বেশি, এবং দুঃখজনক যেটা আমরা দেখলাম যে এটা রাজনৈতিক দলগুলো ঠিকমতো পালন করছে না। তাহলে নির্বাচন পরবর্তী বাস্তবতা কি দেখেন?
নির্বাচন পরিবর্তী বাস্তবতা হলো যে একটা পার্টি বা একটা জোট জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে এবং তখন আমরা সরাসরি ওই দলটাকে দায়ী করতে পারবো, কারণ তাদের ভোট দিয়ে তাদেরকে ম্যান্ডেট দেয়া হয়েছে। ওইখানে কোনো পলিটিক্যাল কনসেনসাস বা অন্য দলগুলোর ঐক্যমতের কোনো বিষয় থাকবে না, পিপল ম্যান্ডেট থাকবে। পিপলস ম্যান্ডেট থাকবে। হ্যাঁ, নির্বাচন কমিশনের অ্যাক্ট আপনি কেমন দেখলেন তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত? আমি যতদূর দেখলাম শুনলাম, আমি তো সবগুলো জায়গা থেকেই খবর পাই, যেটা বললাম আমাদের সাংবাদিকদের সূত্রে। নির্বাচন কমিশনের প্রস্তুতি আমি একেবারে খারাপ বলবো না। অনেক চ্যালেঞ্জেস আছে। প্রায় 43,000টা কেন্দ্র, 42,000 সামথিং কেন্দ্রে তাদেরকে ভোট করতে হচ্ছে। আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানে খুব গুরুতর আঙ্গুল তোলার মতো কিছু হয়নি। তবে এখানে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা অনেক। আমরা একটা জিনিস যেটা নির্বাচন কমিশনের সবচেয়ে দুর্বলতার জায়গাটা হলো নির্বাচন কমিশনের নির্দিষ্ট মানে কোনো লোকবল নেই, যে জন্য তাদেরকে কমপ্লিটলি একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপর নির্ভর করে একটা ইলেকশন করতে হয়। আপনি 64টা জেলায় 64 জন ডিসিকে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার হিসেবে ডেপুটেশনে আনে। তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা যে ইউএনওরা হয়, এরা সবাই হলো সরকারের লোকজন, প্রশাসনের লোকজন। তো এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের সাথে নির্বাচন কমিশনের যে একেবারে সরাসরি সংযোগ, এটা হেলদি ইলেকশনের জন্য ভালো না। এটা আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন বা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার আগেই, দায়িত্ব নেওয়ার আগেই এই সিস্টেমটা পাল্টানো হবে। কারণ এখানে প্রশাসনের উপর নির্ভরশীলতা আরও কমাতে হবে। কিন্তু কনস্টিটিউশনালি তো নির্বাহী বিভাগের এক ধরনের বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা আছে নির্বাচন কমিশনের সহযোগিতা করার। সহযোগিতা করার। কিন্তু নির্বাচন কমিশন নিজে যদি সম্পূর্ণরূপে আপনি 300টা আসনে ইলেকশন করছেন, আপনি 300টা আসনের 64টা জেলায় আপনি সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, তাহলে আপনি নিজেকে আসলে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবেন না। সব সময় যে ইলেকশন কমিশনের কথা ডিসি সাহেবরা বা রিটার্নিং কর্মকর্তারা ঠিকমতো শুনবেন, এটা কিন্তু না। কিন্তু না শুনলে তো ইলেকশন কমিশনের হাতে হাতিয়ার, অস্ত্র আছে, আইনি হাতিয়ার আছে। আইনি হাতিয়ার এটা তো হলো গিয়ে আপনি মানে একেবারে এক্সট্রিম লেভেলে গিয়ে প্রয়োগ করতে পারবেন। এখানে ধরেন নির্বাচন কমিশনের হাতে তো কার কোনো ডিসি রিটার্নিং কর্মকর্তা বা কোনো কি বলে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এদের কারো মানে এসিআর লেখার ক্ষমতা তো রিটার্নিং অফিসারের নেই, এই নির্বাচন কমিশনের নেই। তো এটা যেমন থাকা উচিত, যদি হয়ও নির্বাচন কমিশনের কাছে এমন কিছু টুলস থাকা উচিত যে আমি নির্বাচন কমিশন, আপনি একজন নির্বাহী বিভাগের কর্মকর্তা, আপনার পারফরমেন্স খারাপ ইলেকশনে, আমি আপনার এসিআরে একটা কমেন্ট লিখতে পারি যে এটা ভালো হয় নাই বা সন্তোষজনক না বা কিছু একটা, যেটাতে আপনি নেগেটিভলি এফেক্টেড হবেন। তখন না আমি আপনার প্রতি আসলে মানে আপনি আমার প্রতি আসলেই অ্যাকাউন্টেবল হবেন। ওইগুলো তো কেতাবের কথা, সংবিধানে আছে, খাতায় পত্রে আছে, কিছু বললে সবসময় বলে দেয়। এর আগের বারেও তো আমরা ইলেকশনগুলো দেখছি না, ও তখনও তো ইলেকশন কমিশন সহযোগিতা পাওয়ার কথা ছিল সরকারের, নির্বাহী বিভাগের। তো 2018 ইলেকশন আমরা দেখছি না, 24-এর ইলেকশন তো দেখলাম আমরা। 24-এর ইলেকশনে তো কাস্টিং ছিল সম্ভবত নির্বাচন কমিশনে, আমরা একটা স্টোরি করছিলাম 28% সম্ভবত, মানে অ্যাকচুয়াল কাস্টিং নির্বাচন কমিশনের হিসাব ছিল। সেটা সন্ধ্যার পরে রাতে গিয়ে চেঞ্জ হয়ে 40-এর উপরে চলে গেল। এটা কিভাবে হলো? তো সবসময় যে মানে খাতায় পত্রে কেতাবে যে কথাটা থাকে, এটা সবসময় রেফার করে আসলে আমরা রিয়েলিটিটা বুঝতে পারবো না। আমি শতাংশের একটা রিপোর্ট দেখছিলাম, একটা গণমাধ্যম নির্বাচন কমিশন সূত্রের বরাতে সকাল 11:30 পর্যন্ত প্রায় 14% ভোট কাস্ট হয়েছে। আমি নির্বাচন কমিশন সিনিয়র সচিবের ইন্টারভিউ করেছিলাম কয়েকদিন আগে, তিনিও আশা করছেন যে এবার, তিনি প্রেডিক্ট করতে চাননি কোনো শতাংশ, কিন্তু বলেছেন এবার অনেক বেশি ভোটার টার্ন আউট হবে। আপনার প্রেডিকশন কি? আমি মনে করি অনেক বেশি ভোটার টার্ন আউট হবে। আমি বলি আপনাকে, আমি উত্তরাতে 2টা কেন্দ্র দেখলাম। একটা কেন্দ্রে বেশ ভালো টার্ন আউট, আরেকটা কেন্দ্র খুব ছোট, 1600 ভোটার মনে হয়, ওইটাতে টার্ন আউট এমনিতেই কম। তারপরে আমি আসলাম তিতুমির কলেজে, সেখানে বেশ ভালো টার্ন আউট, মানুষজন লাইন ধরে দাঁড়ায় আছে।
তারপরে আমি করাইল হয়ে এদিকে আসছি। তো সেখানে মানে এত বেশি লোকের ভিড়, লাইন এত লম্বা, কয়েকটা কেন্দ্র এখানে ওই রাস্তাটার উপরে, মানে ওই মহাখালী টু বনানী যে রাস্তাটা, ওইদিকে মানে গাড়ি নিয়ে আসাটাই অনেক কষ্টসাধ্য ছিল আর কি। তো ওইখানে প্রচুর টার্নআউট। করাইল বস্তির যে ভোটাররা, ওই এলাকার যারা, ওনারা হলেন ওইখানকার ভোটার। তো ওইখানে দেখলাম যে বেশ ভালো টার্নআউট হয়েছে। সো এটা আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তবে নির্বাচন কমিশন, আমি যতদূর জানি যে তারা মানে ভোটার টার্নআউটের রেটটা কিছুক্ষণ পরপরই আমাদেরকে জানাবে। এই আগ্রহের কেন্দ্রে আপনার কি মনে হয় যে সংসদ নির্বাচনের ভোটটা নাকি গণভোট? মানে গণভোটের প্রতি কি আসলে সেই অর্থে মানুষের আগ্রহ তৈরি করা গেছে? আগ্রহ তৈরি করতে চেয়েছে, বাট আমার মনে হয় না যে বেশিরভাগ মানুষ গণভোটটা আসলে বোঝেই নেই। আমি নিজেও বুঝি নেই, আমি আগে কনফিউজ করে নেই এখানে, আমি নিজেও বুঝি নাই ঠিক মতো। আর গণভোটে হাঁ ভোটের পক্ষে যারা আছে তারা এমন একটা মানে কি বলে, কর্তৃত্ববাদী একটা মন মানসিকতা তাদের, যে আপনি হাঁ ভোটে ভোট না দিলে আপনি এই দালাল, দোসর, ফেসিবাদী, হেন তেন বলেই যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে হাঁ ভোটকে একটা খুব মহান কিছু হিসাবে দেখানো, আর না, সুপ্রিমলি গ্লোরিফাই করা। সুপ্রিমলি গ্লোরিফাই করা, আর না ভোটকে ক্রিমিনালাইজ করা। হ্যাঁ, এই প্রবণতাটা আমার মনে হয় খুবই আপত্তিজনক। মানুষ আসলে সংসদ নির্বাচনেই ভোট দিচ্ছে মূলত। আর এটা তো দেখেন, আমি যদি এইভাবে বলি যে বাংলাদেশ রাষ্ট্রের মালিক হলো বাংলাদেশের জনগণ, এই কথাটা আছে যে দলিলে, তার নাম বাংলাদেশের সংবিধান। এবং ওই সংবিধান অনুযায়ী প্রতি 5 বছর পর পর বাংলাদেশের মানুষ ব্যালট পেপারে সিল মেরে তাদের যে মালিকানাটা তারা নবায়ন করে। হ্যাঁ, তো ব্যালট পেপারটা হলো এক ধরনের রিসিট। আপনি যদি ভোট দিয়ে আসেন, আপনি একটা সিল দিয়ে আপনি রিনিউ করলেন রাষ্ট্রের মালিকানাটা। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই মানুষ করতেছে। আমরা একটা স্টোরি করলাম যেখানে প্রত্যন্ত অঞ্চলে ভোটাররা কী ভাবছেন, কী করছেন, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো ওইখানে একজন নারী, উনি সংসদ নির্বাচনকে বলেন রাজার ভোট। হ্যাঁ, তো উনি বলছেন আমি এখন পর্যন্ত 4 বার না 3 বার রাজার ভোট দিছি। হ্যাঁ, তো এই আজকের এই দিনটাতে আমরা সবাই রাজা, এবং আমার মনে হয় এটাই মানুষ সবচেয়ে বেশি এনজয় করতেছে। গণভোটের আপনি যেটি বলছিলেন মানুষের আগ্রহ তৈরি করা যায়নি, আপনার আগের ঘন্টায় আমাদের এই শোয়ের অতিথি ছিল সাবির মোস্তফা, সিনিয়র সাংবাদিক। তিনি তার সাথে আলাপ করার সময় বলছিলেন তিনি ভোট দিয়ে এসেছেন, গণভোটের যে ব্যালট পেপার সেখানে হ্যাঁ এবং না তো আছে, কিন্তু প্রিন্টেড ব্যালট পেপারে হ্যাঁয়ের পাশে একটি টিক চিহ্ন এবং নায়ের পাশে একটি ক্রস দেওয়া, খালি জায়গাটা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে এটা কি ভোট দেওয়া? তো তাকে বলা হচ্ছে না, আপনি এখন সিল মারবেন। কিন্তু এই যে হ্যাঁয়ের পাশে টিক চিহ্ন দিয়ে একটা অ্যাপ্রুভাল সাইন এবং নায়ের পাশে ক্রস চিহ্ন দিয়ে একটা যে ডিনায়াল সাইন, এইটা কি এক ধরনের সাইকোলজিক্যালি প্রভাব রাখবে ভোটারদের উপর? না, সরকার যেটা করেছে, মানে নির্বাহী বিভাগ যেটা করেছে, মানে হাঁ ভোটের পক্ষে প্রচারণা, একেবারে সরাসরি প্রচারণা, এবং এটাতে তো ডেফিনেটলি পাবলিক সার্ভেন্টস যারা ছিলেন তারা তো অংশ নিয়েছেন। এটা তো আইনের গুরুতর লঙ্ঘন। কিন্তু ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ কিন্তু একাধিকবার বলেছেন কোনো আইনের ব্যত্যয় হচ্ছে না, প্রেস সেক্রেটারি বলেছেন আইনের ব্যত্যয় হচ্ছে না। তিনি অসত্য কথা বলেছেন, দুইজনই অসত্য কথা বলেছেন। প্রেস সেক্রেটারি, তিনি একজন পাবলিক সার্ভেন্ট, তিনি গণভোটে হায়ের পক্ষে কথা বলতে পারেন না, এবং এটা আমার কথা না, এটা নির্বাচন কমিশনের কথা। নির্বাচন কমিশন প্রত্যেকটা রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে এটা জানিয়েছে যে সরকারি কর্মকর্তারা হাঁ ভোট বা না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। এর পরেও যেভাবে হাঁ ভোটকে সরকারের পক্ষ থেকে প্রমোট করা হয়েছে, এটা ইটস নট এ গুড ইলেকটোরাল প্র্যাকটিস, এবং এটা একটা খুব বাজে রেকর্ড হিসাবে আমাদের ইতিহাসে থেকে যাবে। যাক, সেটা আমরা নিশ্চয়ই দিন শেষে দেখব যে কোন দিকে গেল মানুষের আগ্রহ, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো। সামগ্রিকভাবে নির্বাচন পরবর্তী রাজনৈতিক অবস্থা আপনি কেমন দেখেন? কি সম্ভাবনার না শঙ্কার? আমরা যেটা এখন ধারণা করতে পারি, মানে সব দিকে পোলিং টোলিং সব কিছু দেখে, যে বিএনপি হয়তো নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে। এই মুহূর্তে, এই মুহূর্তে এটা বলাটা একটু প্রবলেমেটিক, বাট তারপরে বলি, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের প্রধান চ্যালেঞ্জ হবে বাংলাদেশের স্টেবিলিটি ফিরিয়ে আনা এবং রক্ষা করা।
সো এটা জামাত ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক, মূল চ্যালেঞ্জটা হবে বাংলাদেশের সিকিউরিটি সিচুয়েশন অনুযায়ী স্টেবিলিটি এবং ইকোনমিক সিকিউরিটি অনুযায়ী স্টেবিলিটি ফেরত আনা, এবং এটাই হবে পরের সরকারের মূল চ্যালেঞ্জ। এবং আরেকটা জিনিস যেটা হবে যে এইবার একটা জিনিস আমরা ওই যে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া আমরা অনেক বছর পরে ফিরলাম। আপনি ফেসবুকে দেখবেন যে বিভিন্ন প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, হাতে ধরতেছেন, পায়ে ধরতেছেন কেউ কেউ, এবং বলতেছেন আমাদেরকে একটাবার সুযোগ দেন, দেখেন 5 বছর পরে আমরা আবার আপনাদের কাছেই আসতে হবে। এই যে শাসকরা শাসিতের কাছে বারে বারে ফেরত আসার যে কালচারটা, যে প্রক্রিয়াটা, এটা আমরা শুরু করতে পেরেছি। তো যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তার মাথায় এটা রাখতে হবে যে 5 বছর পরে কিন্তু আবার ভোট চাইতে আসতে হবে। তো স্টেবিলিটি বলেন আর ন্যাশনাল সিকিউরিটির পার্সপেক্টিভেও যদি বলেন, আমরা অন্যান্য দেশে যেটা দেখি যে ফরেন পলিসি কিংবা ন্যাশনাল পার্সপেক্টিভের ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের জায়গায় মোটামুটি একটা পলিটিক্যাল কনসেনসাস থাকে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সকল রাজনৈতিক দলের এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছিল, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিভাজনটা চরম আকার দেখেছি। এই গত 17 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাইনারির প্র্যাকটিস, সেই বিবেচনায় আপনার কি এই সম্ভাবনা আপনি দেখেন যে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিবেচনায় যে ঐকমত্য থাকার প্রয়োজন, সেই চর্চা মধ্যে ঢুকতে পেরেছেন তারা? না, তারা এখনও খুবই পার্টিজান পলিটিক্সের মধ্যে করতেছে। আমি কোনো নির্দিষ্ট দলের নাম নিতে চাই না। একটা দল মোটামুটি দায়িত্বশীল আচরণ করছে আমি বলব। আরেকটা দলের দিক থেকে যে উগ্র যে সমস্ত স্টেটমেন্ট আমরা দেখছি, এটা খুব একটা মানে হেলদি না। আরেকটা জিনিস হলো গিয়ে যে দেখেন বাংলাদেশে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা স্বার্থ, জাতীয় নিরাপত্তা যে ইস্যুগুলো, এই বেসিক ইস্যুগুলোতে কোনো পার্টিরই কিন্তু দ্বিমত নাই। মানে সবাই এক ধরনের মানে লেটেন্ট একটা ঐক্যমত ওইখানে সব জায়গাতে কিন্তু আছে। ইন্ডিয়ার সাথে সম্পর্ক ফর এক্সাম্পল, আপনি জামাত বলেন বা বিএনপি বলেন, দুইজনই কিন্তু মানে তারা বলে যে না, ইন্ডিয়াকে বুঝতে হবে যে আমরা একটা সার্বভৌম দেশ, আমাদের সাথে বেশি মাস্তানি করা চলবে না, হেন তেন, এগুলোতে কিন্তু দুই পার্টি একমত। পলিসিগুলো দেখেন একমত, দ্বিমত নাই কিন্তু। হ্যাঁ, ওই জায়গায় যখন আপনি দেখবেন যে একটা পার্টি থেকে বলা হচ্ছে যে ওই পার্টিটা ইন্ডিয়ার এজেন্ট, ওই নেতাটা ইন্ডিয়ায় ছিল, এই কারণে সে ইন্ডিয়ার দালাল, এই ধরনের মানে কুৎসা রটনা, এগুলা হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস না। কিন্তু এগুলো কি নির্বাচন কেন্দ্রিক পলিটিক্যাল রেটরিক? না, এগুলো নেরেটিভের খেলা, এগুলো আসলে গল্প বানানো, মানে কোনো না কোনোভাবে নিজেকে একটু ওই আপনি বললেন না গ্লোরিফাই করা, নিজেকে একটু গ্লোরিফাই করা আর অন্যকে ক্রিমিনালাইজ করা। এই যে নিজেকে গ্লোরিফাই করে অন্যকে ক্রিমিনালাইজ করে কি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব, নাকি এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা মেনে নিতে এখন হবে যে বাংলাদেশের মানুষ? যারা যারা এগুলো করেন তাদের আকাঙ্ক্ষা কি, তাইলে তো বুঝতে পারবো যে কোন ধরনের বাংলাদেশ তাদের কাছে কাঙ্ক্ষিত। আমরা যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, আমরা একটা গণতান্ত্রিক প্র্যাকটিস চাই, আমরা একটা কালচার চাই। হ্যাঁ, আমরা ওই যে ফেসবুকে যে মানে হাজার হাজার অ্যাকাউন্টের মাধ্যমে এবিউজ করা এবং একজন আরেকজনকে এই নির্বাচনে যেভাবে মানে খুব মানে বাজেভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে মন্তব্য করা, কথা বলা, এগুলো তো বাংলা গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য ভালো না। সো সাধারণ জনগণ এটা আদৌ পছন্দ করছে কি না এটাও আমি বুঝতেছি না। সো যে যারা এই লাইনগুলো নিয়েছেন, এবিউজের লাইন বেছে নিয়েছেন, তাদেরকে জনগণ আসলে কতটা পছন্দ করবে এটা হয়তো আমরা আজকেই জানতে পারবো। আমরা নির্বাচনের পর নিশ্চয়ই ফল জানতে পারবো, ক্ষমতায় কে আসলো সেটিও দেখতে পারবো। কিন্তু নির্বাচন পরের সময়ে বাংলাদেশে যে দলটির পতন হয়েছিল 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই দলের যারা সমর্থক গোষ্ঠী আছেন তাদেরকে অ্যাকোমোডেট করার একটা কথা হচ্ছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ফরম্যাট হোক কিংবা যে কোনোভাবেই হোক না কেন, সেইটাও কি একটা চ্যালেঞ্জ নির্বাচিত সরকারের সামনে? অবশ্যই একটা চ্যালেঞ্জ। এখানে একটা কথা বলি, যে দলটার আপনি কথা বলতেছেন আওয়ামী লীগ, হ্যাঁ, এবং আওয়ামী লীগের একটা প্রশ্ন সবসময় থাকে যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে না, পারছে না, দিবে না, কারণ আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এটার সাথে আমি একমত একদিক দিয়ে যে আওয়ামী লীগের ভোটারদের গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগ এজ এ পার্লামেন্টারি পার্টি, তার অধিকার ইলেকশন কন্টেস্ট করা, এটাকে এই সরকারের আমলে কার্টেল করা হয়েছে।
না, আবার আমি এদেরকেই প্রশ্ন করতে চাই যে 2018 বা 24 বা 14 এই ইলেকশনগুলোতে তো আওয়ামী লীগের ভোটাররাই ভোট দিতে পারে নাই। মানে আপনি যদি হিসাব করেন তাহলে আওয়ামী লীগের কাছে তার ভোটারদের, মানে শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগ নামক দলটার কাছে তার ভোটারদের মূল্য কিছুই ছিল না। মানে সে কিন্তু কেয়ারই করে নাই। আপনি আওয়ামী লীগের ভোটার না, আমি আওয়ামী লীগের ভোটার, আমরা ভোট দিতে যাব, ভোট দিব, দিয়ে হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবো, এই যে আমার একটা এক্সারসাইজ, এটা তো আওয়ামী লীগই স্বীকার করে নাই। এটা তো বিএনপির না বা জামাতের দোষ না বা ইউনূসের দোষ না, ওদের দলের নেতাই, ওদের দলের নেতারাই এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে যেখানে আওয়ামী লীগের বদলে রাজনীতি করেছে গোয়েন্দা সংস্থা এবং পুলিশরা। হ্যাঁ, এবং আপনি যদি 2018 ইলেকশনের হিসাব দেখেন, এই ইলেকশন চুরি করার জন্যও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অত ব্যবহার করা হয়নি, করা হয়েছে পুলিশের কর্মকর্তাদের। হ্যাঁ, তো আজকে যারা এখন অনেক, তারা এইটা পজিটিভ একটা ডেভেলপমেন্ট যে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের পেজ থেকে আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা, যুবলীগের নেতারা গণতন্ত্রের কত সৌন্দর্যটা বুঝতে পারছেন, অধিকারের প্রশ্নটা নিয়ে তারা আলাপ করছেন। হ্যাঁ, সো কোনো না কোনো একদিন যদি তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান, এবং পাওয়া উচিত, আমি আশা করব এই জিনিসটা তারা মাথায় রাখবেন যে আজকে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনরা ভোট দিতে পারছে না, কারণ আওয়ামী লীগের 30 বা 40% ভোট, হ্যাঁ, এটা কিন্তু ইউনূস সরকার হরণ করে নাই। আওয়ামী লীগের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার। সেখান থেকেই শুরু। তো ওই শেখ হাসিনা সরকারের রেকর্ড ভুলে গিয়ে এই ইউনূসকে গালাগালি করে আসলে আমার মনে হয় যে খুব একটা লাভ হবে না। আপনি বলছিলেন যে ভোটারদের ভুলে গিয়ে পুলিশকে ব্যবহার করা হয়েছিল। পুলিশ কি সেই জায়গা থেকে বেরোতে পেরেছে গত 17 মাসে? কিছু কিছু জায়গায় পেরেছে, কিছু জায়গায় একেবারেই পারে না, আর কিছু কিছু জায়গায় তারা একেবারেই মানে নির্জীব অবস্থায় আছে। পুলিশকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে গত সরকারের আমলে। পুলিশের যে কালচার বা যে মানে এমনিতেই আমাদের পোস্ট কলোনিয়াল যে স্টেটগুলো, সেখানে আমাদের তো মানে দুর্নীতি একটা মহা সমস্যা পুলিশের মধ্যে, এগুলো তো থাকেই। বাট পুলিশের যে মোরাল ছিল সেটা এখন জিরো। এবং এই যে আমি বললাম না যে নতুন যে সরকারি আসুক, তাদের একটা চ্যালেঞ্জ হবে সিকিউরিটি সিচুয়েশনটাকে স্টেবিলাইজ করা। সেখানে পুলিশের এই মোরালটা কীভাবে বুস্ট করা হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমি শেষ করব, নির্বাচন পরবর্তী যে সরকার, তাদের সামনে এইটাও কি একটা বড় চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকার শেষ সময়ে এসে অনেকগুলো চুক্তি করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায়, কিছু প্রস্তাবনা তৈরি করেছে, সুপারিশ করেছে, নবম পে স্কেল, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, জাপানের সাথে চুক্তি। ব্যবসায়ীরাই বলছে যে আমাদের জন্য চুক্তি কিন্তু আমরা জানি না। যেহেতু আন্তর্জাতিক চুক্তি, রাষ্ট্র এটা চুক্তি তো করেছে বাংলাদেশ, সেখান থেকে তো ফিরিয়ে ফিরিয়ে যাওয়া সম্ভব না। যেমন আদানির সাথে চুক্তি, এই সরকার অনেক চেষ্টা করেও কিন্তু সেই চুক্তি বাতিল করতে পারেনি। ফলে এই চুক্তিগুলো পরবর্তী নির্বাচিত সরকারের উপর একটা খড়গ হয়ে উঠবে কিনা? এই যে সরকার, এই সরকারের মুনাফিকিটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আমি মানে খুবই কনসিয়াসলি এই মুনাফিকির কথাটা বললাম। আপনি দেখেন আজকে সবাইকে একটা প্রস্তাবে ভোট দিতে বলা হচ্ছে না, এই জুলাই সনদের হ্যাঁ না হোয়াট এভার। এই জুলাই সনদের একটা জায়গায় আছে যে আন্তর্জাতিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি আলাপ করতে হবে, সবারকে দেখাতে হবে, এইটা সেটা এগুলা। যারা এই প্রস্তাবটাই মানল না, হ্যাঁ, যে ইউনূস সরকার এই প্রস্তাবটাই মানল না, নিজেই একটা মানে চুরি করে গোপন চুক্তি করে বসে আছে, তারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে এই সমস্ত প্রস্তাব নিয়ে তারা গণভোট করে? আপনিই বলেন। মানে এই যে আমাদের আলী রিয়াজ ভাই, যার কথা একটু আগে আপনি বললেন, আলী রিয়াজ তো মার্কিন নাগরিক আমি যতদূর জানি। তার সরকারের সাথে আমাদের বাংলাদেশের সরকারের একটা চুক্তি হলো, এবং আলী রিয়াজ ভাইদের যে প্রস্তাবনা, জুলাই সনদের যে প্রস্তাবনা, সেখানে জনগণের জানার অধিকার আছে কার সাথে কী চুক্তি আছে, কোন চুক্তিতে কী আছে। হ্যাঁ, তো তারেক সাহেব বা শফিকুর রহমান সাহেব যে কাজটা করতে পারবেন না আপনাদের প্রস্তাবনা অনুযায়ী, সেই কাজটা ইউনূস সাহেব কিভাবে করতেছে?
এটা একটা মুনাফিকি না? এবং তারা করতেছেন, এবং এগুলো নিয়ে আলাপ করা যায় না, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যায় না। এগুলো নিয়ে আপনি কোনো কথা বললে আপনার উপর এই যে শফিকুল আলমের যে উইংটা, প্রেস উইং, সেখান থেকে বিবৃতি দিবে। তারপরে আপনার পিআইডি একটা আছে, সেখান থেকে বিবৃতি দিবে। মানে সরকার একটা মোটামুটি খুব এফিশিয়েন্ট একটা প্রোপাগান্ডা অপারেশন চালাচ্ছে। হ্যাঁ, কয়েকদিন আগে আমি দেখলাম ব্রেকের যে এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ, উনি একটা স্বাভাবিক সাধারণ একটা প্রশ্ন করছে যে গণভোটে হা না এর বিষয়টা উনি বুঝতেছে না। এটা খুব নর্মাল, একজন নাগরিক হিসাবে, সিভিল সোসাইটির একজন মেম্বার হিসাবে উনি এটা জানতে চাইতেই পারে। আমি তো এখানে দোষের কিছু দেখি না। সেখানে পিআইডি থেকে তাকে সে কবে আওয়ামী লীগের কোন পত্রিকার সাথে জড়িত ছিল না কি ছিল, ইট ডাজন্ট ম্যাটার। শেখ হাসিনারও তো যদি মনে হয় যে সে এখন এসে পোস্টাল ভোট দিবে, বা সে হা ভোট দিবে কি না ভোট দিবে সে বুঝতেছে না, তার কি অধিকার নাই জিজ্ঞেস করার? ভোটার রোলে যার নাম আছে সে জানতে চাইতে পারে। কিন্তু এই যে তাদের যে একটা সংঘবদ্ধভাবে সবাইকে ডিলেজিটিমাইজ করা এবং ক্রিমিনালাইজ করা, ওই আগের প্রশ্নটা বললাম, আমি এটাকে খুবই আপত্তিজনক মনে করি। মানে এই সরকার, তারা মানে ওই একটা কথা আছে না, মোরাল কোডের একটা বেসিক হলো গিয়ে যে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। This government is preaching something and practicing something completely the opposite, right? I mean, they are preaching that you cannot sign this kind of agreements, bilateral agreements with a foreign nation without informing the public. And at the same time, they are doing the same thing. So, এটাকে আপনি কি বলবেন? এতকালের ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের সমালোচনা, কিন্তু এইটার কারণে পরবর্তী নির্বাচিত সরকার, এই যে আজকে ব্যালটে জনরায় আসবে, এই জনরায়ের পর একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, তাদের তো হাত পা বাঁধা থাকলো না? না, একদিকে বাধা থাকলো, আবার একদিকে বাধা থাকলো না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সবসময় আমি বলে আসছি যে এটা একটা ম্যান্ডেটবিহীন সরকার, হ্যাঁ, এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই সরকারটা হয়েছে। এখন আমাকে তাহলে জিজ্ঞেস করতে হবে যে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করে আসলো, হ্যাঁ, এই চুক্তিটার করার সময় কি বিএনপি এবং জামাতের সাথে তারা কথা বলছিল কিনা, হ্যাঁ, তাদের কনসেন্ট নিয়েছিল কিনা, ঐক্যমত ছিল কিনা ওইখানে? ঐক্যমত যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে করছে? এবং যদি বিএনপিকে জিজ্ঞেস না করা হয় বা জামাতকে জিজ্ঞেস না করা হয়, তাহলে বিএনপি এবং জামাত ক্ষমতায় এসে এটা তাদের মোরাল স্ট্যান্ড থাকে, এবং আমার ধারণা লিগ্যাল স্ট্যান্ডও থাকে যে আমরা এই চুক্তিতে থেকে আমরা পুল আউট করব। এখন সমস্যা হলো এই ধরনের চুক্তিতে আপনি পুল আউট করার অপশন আছে কি না, এটাও তো আপনি বলতে পারতেছেন। অথচ এই যে আমরা মানে শফিক ভাইদের আলাপ যদি আমরা দেখি, ওনাদের সবাই একেবারে মানে মহা জিনিয়াস লোকজন। ওনাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে ভদ্রলোক, এ হলো গিয়ে মানে একটা রকেট সায়েন্টিস্ট থেকেও ব্রিলিয়েন্ট, হ্যাঁ, যা করবে খুব ভালো করছে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মানে আপনি জাস্ট খালি ইমান রাখেন ওদের উপর বিশ্বাস রাখেন, ওনাদের কোনো মানে ঠেকা নাই আপনাদের কাছে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার। তো এইটা আমি মনে করি একটা খুবই বাজে একটা কালচার সৃষ্টি করে গেল এই সরকারটা। আমরা শেষ করি। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, কি প্রত্যাশা করছেন? এবং ওই যে শুরুতে বলেছিলেন যে ভোট গণনা নিয়ে এক ধরনের শঙ্কা, সেটা কি মানে আপনার প্রত্যাশার জায়গা থেকে কি দেখছেন? 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 4:30 পরে আমাদের সাংবাদিকদের আসল কাজ শুরু হবে। আমরা তো মনে হয় সবাই আজকে পুরো রাতই জেগে থাকতে হবে। আশা করছি ভোট গণনাটা ভালো হবে। আমরা সব জায়গায় উইল বি ভেরি কেয়ারফুলি ওয়াচিং। শুধু ঢাকা শহরে না, সব সারা জায়গায়, দেশে? সারা দেশে যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে সব জায়গায় আমরা নজর রাখছি। আমাদের অন্যান্য অর্গানাইজেশনের সাংবাদিক সহকর্মীরা, জাতীয় মিডিয়া, লোকাল মিডিয়া, আঞ্চলিক মিডিয়া সবাই নজর রাখছেন। এবং আমি ভোটারদেরকে অনুরোধ করব যে গণমাধ্যমকে তার দায়িত্ব পালন করতে সহায়তা করুন। আমরা চাই একটা ভালো নির্বাচন যে হচ্ছে, বা এটা যদি খারাপ দিকে যায় সেটা যেন আমরা আপনাদের কাছে রিপোর্ট করতে পারি। এমনকি মানে ভালো যদি হয় সেটাও যেন পরিষ্কারভাবে বলতে পারি যে অবশ্যই হ্যাঁ, এটা একটা ভালো নির্বাচন হলো। ভালো ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো। এবং সেটা যেন বিশ্বাসযোগ্য হয় মানুষের কাছে, সেই জায়গাটা তৈরি করা। অবশ্যই এখানে আমরা কোনো দেখেন মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের বসংবদ মিডিয়া তো আছে, হ্যাঁ। ধরেন আজকে যদি বিএনপি কারচুপি করার চেষ্টা করে, সাথে সাথে আমার দেশের মতো পত্রিকা কিন্তু লাফায় উঠবে, তাই না? বা আজকে যদি জামাতে ইসলাম কারচুপি করার চেষ্টা করে, তাহলে আর টিভি হয়তো লাফায় উঠবে। আমি জাস্ট বোঝার জন্য বলতেছি।
সো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মটা হলো যে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষর পক্ষেই বিভিন্ন মিডিয়া থাকে এবং প্রত্যেককেই ফ্রিলি কাজ করতে দিতে হবে। ওই আরটিভির রিপোর্টের কারণে আমি আরটিভি পুড়ায় দিব বা আমার দেশের রিপোর্টের কারণে আমি আমার দেশের সম্পাদককে গিয়ে আক্রমণ করব, এটা যেন না হয়। মানে একজন মানুষের জন্য নিরাপত্তা থাকে, শুধু সংবাদকর্মী না, প্রতিটি মানুষের সেই নিরাপত্তা এনশিওর করার প্রত্যাশা আমরা রাখি। প্রতিটা মানুষের রাখি, সাংবাদিকদের জন্য আর একটু বিশেষভাবে রাখি। কারণ হলো গিয়ে যে সাংবাদিকরা, এটা আমি একটু স্পেশালি বলি যে সাধারণ মানুষ তিনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে বাসায় চলে যাবেন, ঠিক আছে। একজন সংবাদকর্মী কিন্তু যারা ভোট দিচ্ছেন তারা ভোটও দিবেন, তারপরে সারা দিন তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরবেন, তারপরে সারা রাত জেগে থাকবেন, হ্যাঁ। এবং তার বিভিন্ন একটা কেন্দ্র না, কিন্তু অনেকগুলো কেন্দ্র, এর মধ্যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, অনেকগুলো প্রত্যন্ত অঞ্চলে অনেক দুর্গম কেন্দ্র আছে, সেখানেও তাদেরকে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা জনসাধারণের কাছ থেকে সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে আমরা আরও সহযোগিতা চাই এবং আই হোপ দ্যাট সবাই এই বিষয়টা আরও ভালোভাবে বুঝবেন। সারা বাংলাদেশের 40% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, ঢাকা শহরে সেটা 75%। জনাব তাসনিম খলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোট আলাপের এই অংশে যুক্ত হওয়ার জন্য। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি আপনিও নিরাপদে থাকবেন বাকি দিনটুকু এবং সকল সংবাদকর্মী নিরাপদে কাজ করবেন। ধন্যবাদ। ভোট আলাপ 2026-এর এই ঘন্টার অতিথি হিসেবে ছিলেন তাসনিম খলিল, নেত্র নিউজের প্রধান সম্পাদক। তার প্রত্যাশা অনুযায়ী আমরাও প্রত্যাশা করি বাকি দিনটুকু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে এবং গণনার সময়ও আমাদেরও চোখ থাকবে আপনাদের প্রতি ঘন্টায় সেই লাইভ আপডেটগুলো জানানোর জন্য। পরের ঘন্টার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভোট আলাপ 2026-এর এই অংশ থেকে। ধন্যবাদ সবাইকে।